মানুষকে তো জানাইতে হবে যে আসিফ নজরুল আসলে দিনে ঘুমায় ওনার ওয়াইফের কাছে, রাতে যায় ঘুমায় হচ্ছে ওনার শাশুড়ির কাছে। ভাই এরকম মাহফিল তো একটা জেলখানার সামনে দেন না সবগুলো আলেম মিলে একটা। আরে ভাই জেলখানা যায় নিয়ে আসবেন, দূর বলতে হবে কেন? জেলখানা যায় সব কারাই কারা আমাদের কারা কারা ছিল এই ছিল নিয়ে আসবেন যায়। কিসের আইন? কোন আইনে এই দেশ এই সরকার ক্ষমতায় এসে আমার বলেন আইনটা দেখান কিসের আইন? যারা কারাবন্দী ছিলেন তারা কি ফ্যাসিস্ট হাসিনার ওই সকল নির্যাতনের কথা, রাজনৈতিক একটা পদ পদবি এমপি বা মন্ত্রী হওয়ার এই নেশায় কি ভুলে গিয়েছেন? ওলামায়ে কেরামকে মুক্তির ব্যাপারে কোনো ব্যবস্থা করেন। আমার কথায় বেয়াদবি নিয়েন না। ধরেন আপনাদের সিটিটিসি নামে একটা শাখা আছে পুলিশের, এরা সবচেয়ে বেশি আলেমদেরকে করেছে। সেই সিটিটিসির আসাদুজ্জামান এবং তার একজন স্টেইনও ছিল এসআই নজরুল ইসলাম। এদের সবার নামে হত্যা মামলা আছে এবং শুনছি যে এই আসাদুজ্জামান তো এখনো পলাতক, আর নজরুল ইসলাম যে খুবই আলেম বিদ্বেষী, সে হচ্ছে কি আপনার করেছে, সে নাকি আবার চাকরিতে ঢুকেছে। আপনি যেটা বললেন যে আপনাদের এই মামলার আয়ুগুলো তাদেরকে জোর করে এটা করেছে, এটা বললে হবে না। হাসিনা জোর করে তারপরে আলেমদেরকে এগুলো করাইছে, এটা কাজ না। তো তাদের চাকরি থেকে সরাইতে হবে। কিন্তু আজকে 6 মাসের ভেতরে মানে আমার আজকের এই ইউটিউব চ্যানেলের ভিডিওটা যদি বাদ দেই, আপনাদের আলেম সমাজ থেকে এমন কোনো একটা বড় কোনো প্ল্যাটফর্ম থেকে কোনো আওয়াজ আপনারা তুলেছেন? জি ইলিয়াস ভাই, এটাও একটা আমাদের সমস্যা যে আমরা যে যার রাজনৈতিক অবস্থানকে পরিষ্কার করার জন্য মাঠে কাজ করে যাচ্ছি, কিন্তু এর সমস্যার স্থানে আপনি যেমন ভাবে হাত দিচ্ছেন সব জায়গায়, যে ফারাবি ভাই জেলে আছে, মাওলানা মহিবুল্লাহ সাহেবের মুক্তির ব্যাপারে প্রতিবন্ধকতা, এ নিয়ে গত সপ্তাহে লাইভে আসার কথা ছিল, কিন্তু আমি আমাদের অভিভাবক যারা আছে, যারা কারাবন্দী ছিলেন, তারা কি ফ্যাসিস্ট হাসিনার ওই সকল নির্যাতনের কথা, রাজনৈতিক একটা পদ পদবি এমপি বা মন্ত্রী হওয়ার এই নেশায় কি ভুলে গিয়েছেন? এটাও কিন্তু একটা প্রতিবন্ধকতা। এজন্য তাদেরকেও সচেতন হতে হবে যদি আমরা এই দেশ বিনির্মাণে, সংস্কারে অবদান রাখতে চাই। হেফাজতের শহীদদের রক্ত এবং মোদী বিরোধী আন্দোলনে হাটাজারির ছাত্র সহ সারা বাংলাদেশে বিবারিয়া সহ যারা রক্ত দিয়েছে, আমি মনে করি জামাতে ইসলাম এবং হেফাজতে ইসলাম, তাদের রক্ত, ছাত্র জনতার রক্ত বৃথা যাবে যদি এই অভিভাবকত্বের দায়িত্ব যারা পালন করতেছেন তারা এই ব্যাপারে সরাসরি মুখ না খোলে। আমি জেলখানায় যারা ছিল তাদের কাছ থেকে আমি জেলখানার বর্ণনা তো শুনি, আপনাদের এই বিষয়গুলো জানি আমি। ওইখানে যাওয়ার পরে কে ডেস্টিনির ছিল, আর কে বিডিআর এর ছিল, আর কে জামায়াতের ছিল, কে বিএনপির ছিল, সবাই কিন্তু সবার প্রতি খুবই উদার ছিল, সবাই সবাইকে করতো, সম্মান করতো। এই যে আপনাদের ভেতরে একটা হৃদ্রতা তৈরি হইতো জেলখানায় গেলে, জেলখানা থেকে বের হলেই মানুষগুলোরে আপনারা ভুলে যান। এই যে ভেতরে 5,000 মানুষ এখনো আছে, আপনারা যারা 10 বছর 15 বছর জেল খেটেছেন, তাদের বের হওয়ার পরে খারাপ লাগে না? আমি মামুনুল হকের কথাই বলি, মামুনুল হক সাহেবের মতো একজন মানুষ, আমি বিশ্বাস করেন আমি ওনাকে সম্মান করি, কিন্তু দেখি নাই এরকম কোন, উনি যদি একটা ডাক দিত আমার তো মনে একটা কিছু হইতো। যারা খুবই একদম ফ্রন্টে যারা থাকেন এইসব মানুষগুলোর ভেতরে, জামাতের আমিরের কথাও যদি বলি, উনিও তো জেল খেটেছেন, বিএনপির মহাসচিব উনিও জেল খেটেছেন। তো ওনাদের খারাপ লাগে না যে জেলখানায় মানুষগুলো পচে মরছে, 6 মাস হয়ে গেল? আমার তো ভাই কেউ নাই, আমার তো এখানে কোনো আলেম আমারও জেলে নাই, বিডিআরও আমার কোনো আলেম নাই, কিন্তু যাদের আছে, যারা তাদের সাথে ছিল, তাদের প্রতি ভালোবাসা থাকার কথা। আপনি দেখেন বিডিআর এর কথাও যদি বলি, বিডিআর এ যারা বের হয়েছে তারা কিন্তু যারা ভেতরে আছে তাদের জন্য মাঠে নেমেছে, তারা কিন্তু প্রতিটা শুনানি, এই 11 তারিখেও আপনার তারা একটা মহাসমাবেশ করছে, তারা কিন্তু করছে। কিন্তু আমি আলেমদের ভেতরে দেখছি না, এত আলেম বাংলাদেশে প্রতিদিন কয়েকশো মাহফিল হচ্ছে এই দেশে। ভাই এরকম মাহফিল তো একটা জেলখানার সামনে দেন না সবগুলো আলেম মিলে একটা, যে জেলখানার সামনে এই দিন থাকবো, এটাই করতে মানুষকে তো জানাইতে হবে, মানুষ তো জানে না। আসিফ নজরুল তো আছে ওনার শাশুড়িরে কেমনে ছাড়াইতে হবে সেটা নিয়ে, আসিফ নজরুল তো আপনাদের নিয়ে নাই। এখন মানুষকে তো জানাইতে হবে যে আসিফ নজরুল আসলে দিনে ঘুমায় ওনার ওয়াইফের কাছে, রাতে যায় ঘুমায় হচ্ছে ওনার শাশুড়ির কাছে। তো এই যে উনি যে ঘুমায়, ওনারে তো জাগাইতে হবে যে হুজুর আসেন, একটু উঠে আসেন, ঘুমানো বন্ধ করেন, চারিদিকে এত ঘুমায় না, একটু জায়গা তারপর দেখেন কি অবস্থা এখনো জেলখানার ভেতরে। তো যেটা আগেই বললাম যে আপনারা খুব সম্মানিত মানুষ আছেন, যে ওয়েতে বলা দরকার এদেরকে ওয়ে বলতে পারছে না। এরা এই দেশটাকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করেছে। এই দেশের, বিশ্বাস করেন গত 6 মাসে যা দেখলাম,
একটাও কোনো মানুষ পাইলাম না ভাই, বিশ্বাস করেন। মানে 2-4 জন ছাড়া এই দেশে কোনো মানুষ পাইলাম না। যে যেখানে যেখান থেকে কিছু টাকা পয়সা পায়, সুবিধা পায়, ওই জায়গায় বিক্রি হয়ে যাচ্ছে। এই দেশ দিয়ে ইলিয়াস আপনি ভাই, কেমনে এই দেশটা বাঁচাবেন কেমনে? সম্ভব নাকি? ইলিয়াস ভাই এখানে ওই আরেকটা যে বিষয়টা আপনি যে প্রশ্ন করছেন, আলেম ওলামারা কেউ আসলে এই বিভিন্ন কথাটা বলছিল কিনা? আমি গত 8 থেকে 10 দিন আগে একজন কারাবন্দী সদ্য কারামুক্ত একজন ভাইকে নিয়ে আমি আমির হেফাজতের কাছে গিয়েছিলাম। আমির হেফাজত বিষয়টা নিয়ে আসলে খুবই মনোমালিন্য হয়েছেন এবং কষ্ট পেয়েছেন যে আলেম ওলামারা এখনো কেন যারা না, কারাগারে আছে ইয়ে তাদেরকে ভাই, মুক্তি করার ব্যাপারে কেন তারা কথা জিয়াদুল ভাই, বলতেছে না? আমি 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 কারো ব্যক্তিগতভাবে আমি কাউকে, আপনারা আমার সাথে আছেন, আমি আপনাদেরকে যে এই কথাটা বলছি তা নয়, আমি সবাইকেই বলছি যে উচিত ছিল পুরো আলেম সমাজ, আরে ভাই জেলখানা যায় নিয়ে আসবেন। দূর বলতে হবে কেন? জেলখানা যায় সব কারাই, কারা আমাদের কারা কারা ছিল, এই ছিল, নিয়ে আসবেন যায়। কিসের আইন? কোন আইনে এই দেশ, এই সরকার ক্ষমতায় এসে আমার বলেন আইনটা দেখান। কিসের আইন? এটাই ইনশাআল্লাহ। আমরা এই যে এটাই এই যে আমাদেরকে শুরুতে যে কথাটা বললো মোস্তফা নূর ভাই, যে কথাটা বললো, ভাই এটা গোয়েন্দা সংস্থার কাজ নাকি? তুই কে রে বেটা? তুই বেটা কিসের গোয়েন্দা? তোর ভিতরে ঢুইকা তারপরে পিলখানায় বিডিআর এর সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে খুন, তুই কিসের গোয়েন্দা তুই? সব কটারে পদত্যাগ করা দরকার ছিল, সব কটা জেনারেল তারপরে। তুই এই দেশটা বাঁচাইতে পারবি নাকি? এই দেশটা তো তুই মারছিস। এই দেশকে এই 15 বছর ভারতের কাছে ইজারা দিয়েছিলি তুই। তুই কিসের গোয়েন্দা? গোয়েন্দাগিরি রাইট, রাইট। আমাদের কাছে এসে শিখা যাস। একটা কথা মনে পড়ছে, এখানে যে একটা কথা মনে পড়ছে মাওলানা সাহেব, এই যে এই প্রত্যেকটি এই জালিম তথাকথিত এই কর্মকর্তা মানে গণকর্মচারীদের বিরুদ্ধে গণতদন্ত কমিশন গঠন করা দরকার। যেহেতু সরকার এই সমস্ত এত কাজ করতে পারবে না, একটা গণতদন্ত কমিশন করলে মানুষ ওখানে তথ্য জমা দেবে, কারা কোথায় হত্যা করেছে, গুম করেছে, নাটক সাজিয়েছে, মামলা সাজিয়েছে, চাঁদাবাজি করেছে ফ্যামিলি থেকে, জেল কাটার গেটে চাঁদাবাজি করেছে, একেবারে কারারক্ষী এবং জেল সুপার সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের লোক, র্যাব সহ অন্যান্য সংস্থা, এই প্রত্যেকটি গণতদন্ত কমিশন একটা গঠন করা দরকার। ইলিয়াস ভাই, এটা আপনার উদ্যোগ দেন। না, এটা না, দেখেন মুস্তফা ভাই, আমি 21শে আগস্ট নিয়ে আমি একটা অনুসন্ধান করেছি, আপনারা সেটা দেখেছেন কিনা জানি না। একদম মানে জজ মিয়া থেকে শুরু করে সবকিছুই প্রথম আলোর সাজানো নাটক। তো প্রথম আলো কারা? প্রথম আলোই আসিফ নজরুল, প্রথম আলোই ইন্ডিয়া, উদিচি, ওই ছায়ানট, এই সেই, যে বড় বড় বিশাল বিশাল বোমা হামলা, এগুলো নাম শুনলে জজ সাহেবরা ভয়ে ফাইল ফেলায় দেয়, আরে বাবা এই মামলায় হাত দেওয়া যাবে না। আরে ওটা কি সব তো নাটক, সাজানো নাটক, সব হাসিনার আর প্রথম আলো সাজানো নাটক, এই আসিফ নজরুলদের সাজানো নাটক এগুলো। ওই নাটক আপনি এখন তাদেরকে ভয়ে দেখায় তারপরে ই করবেন না। যাক, আমার সাথে যদি ভাই আপনারা থাকেন, আমি আপনাদের কথা দিচ্ছি, আমি 2টা পয়েন্ট এড করতে চাচ্ছিলাম, আমাকে কি শোনা যাচ্ছে? জি জি বলেন। একটা হচ্ছে যে আমার মামলা যেই কারণে কঠিন হয়েছে বা অনেকের মামলাগুলো যেই কারণে কঠিন হয়, গুরুত্বপূর্ণ হয়ে যায়, সেটা হচ্ছে 164। কিন্তু কোনো আইনজীবী বা কোনো বিচারক বা আমরা অনেকেই এটা আমরা যাচাই বাছাই করি না যে 164টা কিভাবে নেওয়া হয়। আমি কেন 164 দিতে যাব একটা মিথ্যা বানোয়াট নাটকের সাথে? আমি কেন স্বীকার করতে যাব? কি গুম রেখে 2 বছর 3 বছর করে গুম রেখে 1 মাস 2 মাস গুম রেখে যে 164 রাখা হয়, আর উকিলরা 164 কথা বলে, অনেক অনেক টাকা নিয়ে যায়, এরপরে বিচারকটাও 164 আছে এজন্য জামিন দিতে চায় না, এই একটা আতঙ্ক আছে। এটাকে যারা আইন সম্পর্কে জানে এদের কাছে হয়তো এটা জুজুর ভয়, কিন্তু আমরা যারা সাধারণ লোক আছি আইন সম্পর্কে জানি না, তাদের কাছে এটা একটা বড় সমস্যা। আর এটার ভয় দেখে অনেকেই অনেক ফায়দা লুফে নেয়, এটা একটা আতঙ্কের বিষয় আছে আমাদের। আর কারাগারে আর এসটি আতঙ্কের কথা তো ভাইরা বলেছেন, অনেকগুলো পয়েন্ট চলে আসছে। আমার মনে হচ্ছে কারা মুক্তির ব্যাপারে কাজ করতে গেলে ওই যে 559 একটা ধারা আছে, 20 বছর পূর্তি যাদের হয়েছে, এই বিষয়টা কার্যকর করলে বেশ কিছু বন্দী মুক্তি হতে পারে। আর হচ্ছে একজন নিরীহ লোককে আমি দেখেছি 18 বছর পরে ওনার জামিন হয়েছে, বের হবে, এই সময় একটা নতুন মামলা দেওয়া হইলো ওই যে কারাগারের মধ্যে বিদ্রোহ, অথচ কাশিমপুর কারাগারে ওই সময় আমি উপস্থিত ছিলাম, ওখানে কোনো বিদ্রোহই হয় না, সম্পূর্ণ উস্কানিমূলক ভাবে কিছু লোককে হত্যা করা হয়েছে।
এই লম্বা সময় প্রয়োজন, ওই দিকে এখন হয়তো যাওয়ার আপনাদের সময় হবে কিনা। মূলত এই ওনার নাম হচ্ছে আব্বাস আকন্দ, একদম নিরীহ লোক, খুব বেশি শিক্ষিত না, কথাও কম বলে আমার মতো। এরপরে 18 বছর দীর্ঘ অপেক্ষার পর পরিবারের ওনার অবস্থা খুব খারাপ, ওনার স্ত্রী চলে গেছে, একজন ছেলে একজন মেয়ে আছে, তারা কার কাছে থাকে, নানির কাছে হয়তো কোনো রকম পড়াশোনা কিছু টুকটাক করছে। এই যে একটা অবস্থা, এই অবস্থা থেকে বের করার জন্য আমাদেরকে চেষ্টা করা আমরা দরকার। এগুলো নিয়ে আবার আলোচনা করতে পারবো। আমরা আজকে শেষ করি এখানেই। আজকে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ, আমরা মার্চের 10 তারিখ পর্যন্ত সরকারকে সময় দিচ্ছি। 1 মাসের ভেতরে যদি নাকি সব আলেমদেরকে, আলেম সহ যারা বিভিন্ন সময় ফেসবুকে শুধুমাত্র হাসিনার বিরুদ্ধে পোস্ট করার কারণে 7 বছর জেল হয়েছে এরকম বন্দী আছে, যারা বিএনপি করতো, জামায়াত করতো, এরকম লোকজন আছে, সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থী, এরকম অনেকে আছে। 1 মাসের ভেতরে সবাইকে মুক্ত করতে হবে। যদি করা না হয় তাইলে আমাদের যতটুকু যার জায়গা থেকে যতটুকু করার, যেভাবে বিশৃঙ্খল করা দরকার ওইভাবে বিশৃঙ্খলা করব। আপনারা যদি নাকি পারেন সরকার টিকান, যদি পারেন হাসিনারে নিয়ে চলে আসুক, নাই কি হোক, এটা নিয়ে আমাদের দেখা দেখি দরকার নাই। যেই দেশে হাসিনার বিরুদ্ধে কথা বলা মানুষ মুক্ত থাকতে পারবে না, সেই দেশ আমাদের মুক্ত থাকার দরকার নেই। সো আমি আপনাদের আলেমদের মানে অনুমতি চাই এবং আপনাদের সমর্থন চাই, আপনাদের সহায়তা চাই। আমার বিশ্বাস আমার চাইতে আপনাদের হৃদয়ে বেশি রক্তক্ষরণ হয়। আপনারা নিজের চোখের সামনে থেকে দেখে এসেছেন জেলখানার সেই কষ্টের সময়গুলো। আপনাদের সেই বন্দী ভাইদের মুক্ত করার এই যুদ্ধে আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। আমি আপনাদের সাথে আছি। আপনারা আমার সাথে না, আমি আপনাদের সাথে সবসময় আছি। যে কোনো পরিস্থিতিতে যে কোনো ঝুঁকি নেওয়ার জন্য আমি প্রস্তুত। ইলিয়াস ভাই, আমি এক মিনিট একটু অনুমতি চাই। হ্যাঁ, এখানে ভয়ঙ্কর বিষয় যে কত ব্যবসায়ীকে জঙ্গি বানানো হয়েছে, ব্যবসায়ীদেরকে, একদম নিরেট ব্যবসায়ী, কোনো পলিটিক্স করে না, এরকম একজন মিলন, এরকম একটা মামলা আমি ফেস করেছি চিটংয়ে। সকালবেলা তার 10 দিনের রিমান্ড চাইছে, তার নিয়োজিত আইনজীবী ভয়ে বলছে 5 দিনের রিমান্ড দিয়ে দিবে। আমি ওই মামলা এনগেজ ছিলাম না, হঠাৎ করে ওই কোর্টে আমি থাকাতে এটা মোকাবেলা করে রিমান্ড বাতিল করেছি। সাথে সাথে জিআরও সেকশন থেকে এসপি কে জানিয়েছে, এসপি আবার ওই আইউকে থানা থেকে কল করে, মিরসরাই থানা থেকে কল করে ও হোন্ডা দিয়ে রওনা দিয়েছে। পেশকার বললো যে তো এখন আইউ আবার আসতেছে আরেকটা পিটিশন নিয়ে। একই দিন এই রকমের ঘটনা ঘটেছে। ম্যাজিস্ট্রেটে রিমান্ড বাতিল করে বিপদে পড়েছে ম্যাজিস্ট্রেট। এরপরে বিচারকদেরকে কি পরিমাণ থ্রেডে রাখা হয়েছে। আমাদের সম্মানিত বিচারকরা সবাই যে কারাপ্টেড এমন না, কিন্তু থ্রেড থেকে এমন অবস্থা করছে এটা আমি একটা কথা বলবো, আমাদের যে আন্দোলনের প্যাটার্ন ছিল, আমাদের যে জামাত বিএনপি সহ অন্যান্যদের অনেক ত্যাগ আছে, কিন্তু আন্দোলনের প্যাটার্ন এমন ছিল, আমাদের এলাকায় আমরা বলি যে তেয়ান্নে বৃষ্টিতে ঘাস হয় আর প্রচন্ড বৃষ্টিতে চাষ হয়। তো আমাদের তেয়ান্নে বৃষ্টি শব্দটা বুঝতেছেন, থেমে থেমে বৃষ্টি, কদিন পর পর বৃষ্টি, কদিন পর পর আন্দোলন আমাদেরকে রসাতলে নামিয়েছে, ধ্বংসের শেষ সীমায় নামিয়েছে। তো সেখানে আমি বলবো মিলন ব্যবসায়ী সহ তাকে হলি আর্টিজানে ঢুকেছে, মিরসরার একজন নিরীহ ব্যবসায়ীকে। তারপর আমার সহোদর পরীক্ষা দিচ্ছে, এই সেমিস্টার পরীক্ষা দিচ্ছে চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ে। পরীক্ষার সময়ে ঢাকাতে একটা এই জঙ্গি যে বানোয়াট নাটক ঘটেছে, সেখানে এখান থেকে নিয়ে গেছে ঢাকায় নিয়ে গেছে, এখান থেকে পরীক্ষার হলে। এই অবস্থা থেকে মাওলানা নুরুল কবির সাইদি সাহেবের মুক্তি চেয়ে শুধুমাত্র আবেগে মনের টানে এত বড় একজন মাওলানার জন্য একটা মুক্তি চেয়ে ফেসবুকে 1 লাইন লিখেছে, সেখানে একজন গ্রামের একজন বদমাইশ ডাকাতকে দিয়ে বাদী করায় মামলা করে তাকে জেলে ঢুকিয়েছে এবং সে মারা যেত জেলে। ভাগ্য ভালো, আল্লাহ তাকে সাহায্য করেছেন। তারপর আমি যে কথাটা বলতে চাইবো, এই যে এখানে শেষ না, আমাদের যে ওরা যে গণতদন্ত কমিশন করে ঘাদানি কমিটি, আজকে ঘাদানি কমিটির প্রত্যেক থানা পর্যায়ে পর্যন্ত কমিটি ছিল, এরা কোথায়? এই জন্য আলেম সমাজের উচিত, জামায়াত ইসলামের উচিত, জামায়াত ইসলামের আমির মাওলানা শফিকুর রহমানের এই যে ছেলে ডাক্তার রাফাত, আপনারা জেনেছেন তাকে জঙ্গি বানিয়েছে, বিরাট জঙ্গি বানিয়েছে, তাকে আমরা জামিন করতে পেরেছি এই স্বৈরাচার পতনের পর। কিন্তু যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণের জন্য রাষ্ট্রের কাছে একটা হিসাব করে একটা এই দাবি করা উচিত। আমি বলবো এটা একজন ব্যক্তি, একজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি পারবে না, এটা সাংগঠনিকভাবে হেফাজত করুক, জামাত ইসলামী করুক, বিএনপি করুক
এবং অন্যান্য ইসলামী দল ও সংগঠনগুলো করুক, ক্ষতিপূরণ দিতে হবে। এখানে আরেকটা বিষয় বলি, এমন মামলা আমরা দেখেছি একদল তরুণকে বিভিন্ন জায়গা থেকে ধরে এনে একটা দল করা হয়েছে, মানে একটা গ্রুপ করা হয়েছে, তারপর কিছুদিন তাদেরকে আটকে রেখে প্রত্যেকের দাড়ি লম্বা করা হয়েছে, তারপর তাদেরকে হঠাৎ করে আবিষ্কার করা হয়েছে র্যাবের মাধ্যমে অথবা অন্য গোয়েন্দা সংস্থার মাধ্যমে অথবা কাউন্টার টেরোরিজম ইউনিটের মাধ্যমে করে কি করেছে, সামনে ভয়ঙ্কর মারণাস্ত্র দিয়েছে, আধুনিক মারণাস্ত্র, রাইফেল, বিভিন্ন রকমের গ্রেনেড ইত্যাদি দিয়ে ছবি তুলেছে। কিন্তু এই নাটক করার পর তারা ভুলে গেছে তারা তো মদও খাইতো নাকি আমি জানি। আমি নিজেও অপহরণ হয়েছি 2 বার, আমি 2 বার গুমের ভেতর থেকে আল্লাহ আমাকে বাঁচাইছেন। তো আমাকে ওসি প্রদীপের হাতেও তুলে দেওয়া হয়েছিল, এই যখন সে 5 লাইশ থানার ওসি ছিল। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি, এগুলো আমরা ফেস করেছি, এরকম ভয়ঙ্কর মিথ্যা মামলা। ওই যে টেবিলের উপর যে অস্ত্র দিয়ে যে যুবকদেরকে শো অফ করানো হয়েছে, নাটক করা হয়েছে, কিন্তু মামলাতে কোনো অস্ত্র উদ্ধার নাই। এটা মারাত্মক। তাদেরকে যে মামলা দিছে ওই মামলায় কোনো অস্ত্র উদ্ধার নাই। মানে ওই অস্ত্র তো আবার আরেক জায়গায় দেখাইতে হবে, সো ওই অস্ত্র ওদেরকে দিয়ে দিলে তো সিজার লিস্টে তো রাখা যাবে না। হ্যাঁ, তাহলে এখানে কেন্দ্র থেকে সরকার, হাসিনা থেকে বা হাসিনার উপরে যারা আছে, এই মোদি সহ, এরা বাংলাদেশে নাটক এমন ভাবে করেছে, নাটকের জন্য অ্যাক্টিং করার মতো অফিসার সর্বত্র, প্রত্যেক থানা পর্যায়ে পর্যন্ত 1 ডজন করে অফিসার এই নাটকের অংশীদার, মিনিমাম 1 ডজন করে পুলিশের এসআই কনস্টেবল পর্যন্ত, ওসি পর্যন্ত এরা জড়িত। সবাই না হলেও এই রকমের একটা সেটআপ তাদের ছিল। এবং আমাকে গত নির্বাচনের আগে 3 নভেম্বর আমার কোনো মামলা ওয়ারেন্ট না থাকা সত্ত্বেও আমাকে ডিবি দিয়ে গ্রেফতার করে আমাকে 6টা মামলায় চালান করেছে গত এই 23 সালের 3 নভেম্বর। তাহলে এগুলো শিকার আমরা বলতে চাচ্ছি এখন আমি ফাইনালি, যেটা আমাদের উপর যে ক্ষতিগুলো হয়েছে, একদিকে এদের বিচার, সাথে সাথে আইনগুলো আইন সংস্কার এবং আইন যাতে কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, যে আন্দোলনের যে চেতনার কথা সেখানে মনোযোগ দেওয়া দরকার। আইন সংস্কার জরুরি, আইন ওই পর্যায়ে সংস্কার জরুরি যে ভুক্তভোগীদের কাছ থেকে বক্তব্য নিয়ে কোথায় কোথায় হেনস্থা হয়েছে, হ্যারাসমেন্ট হয়েছে, হয়রানি হয়েছে, মিথ্যা মামলার শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে, কি কারণে, এগুলোকে এইটা তো আপনি নিজে আমার চেয়ে ভালো বুঝেন এই জিনিসগুলো কিভাবে সাজানো যায়। হাসিনার সময়ের কোনো জঙ্গি মামলা টামলা কোনোটা রাখা যাবে না। হাসিনার সময় কোনো জঙ্গি হামলা, কোনো জঙ্গি প্রস্তুতি কোনো কিছুই বাংলাদেশে হয় নাই। যদি হইতো এখন আজকে 6 মাস ধরে কোনো জঙ্গি নাই কেন? এখন তো আর জঙ্গিরা অস্ত্র সহ উদ্ধার হয় না। হ্যাঁ, এখন তো মানে মাদ্রাসায় বোমা বানানো হয় না, কই এখন তো কিছু নাই। সো হাসিনার সময় বিডিআর মামলা থেকে শুরু করে যে মামলা, কোনো মামলায় চলবে না। যদি কোনো ব্যাপারে যদি তাদের তদন্ত করতে হয়, নতুন করে মামলা করুক, নতুন করে তদন্ত করুক। এখনকার প্রশাসন যদি মনে করে যে এখানে আমাদের আধা মিনিট বিগত আওয়ামী লীগ সরকারের সময় যে সন্ত্রাস বিরোধী আইনটা তৈরি করা হয়েছিল, এই সন্ত্রাস বিরোধী আইন পুরোটাই ছিল একটা আওয়ামী লীগ সরকারকে বহির্বিশ্বের কাছে জঙ্গি দমনকারী হিসাবে তারা নিজেদেরকে মানে তুলে ধরার জন্য এবং এর মাধ্যমে তাদের বৈধতা তৈরি করার জন্য। এটা পরিষ্কার। এটা যেহেতু আজকে পরিষ্কার হয়ে গেছে, সুতরাং এই সন্ত্রাস বিরোধী আইনটা কেন এখনো বাতিল করা হচ্ছে না? এই সন্ত্রাস বিরোধী আইনটা যদি বাতিল করা হয়ে যায়, তাহলে এই যে 5,000 যারা ভিতরে আছে এবং যারা ইতিপূর্বে জামিন হয়েছে, মামলা হাজিরা দিতে প্রতি মাসে তাদের অসংখ্য টাকা এবং হয়রানি হচ্ছে, এই লক্ষ লক্ষ মানুষ এবং পরিবার এই একটা মাত্র এই কালো আইন, সন্ত্রাস বিরোধী কালো আইন, এই আইনটাকে অনতি বিলম্বে যেন বাতিল করা হয় এবং এই আইনে যারা গ্রেপ্তার হয়েছিল তাদেরকে যেন মুক্তি দেওয়া হয়, এই দাবিটা আমাদের তুলতে হবে। তাহলে অনেক নিরপরাধ ব্যক্তিরা এই জুলুমের থেকে বাঁচতে পারবে। মোস্তফা ভাই, জি, এখানে যেটা যে ব্লগার গুলো হত্যা করা হয়েছে, যে আপনি জানলেন যে ওকে হত্যা করা হবে, আপনি আমেরিকা থেকে জানলেন, আমরাও এখান থেকে জানতেছি যে অমুকের উপর অমুককে বেশি উপরে এনে এমন ভাবে ক্রাশ করবে এবং এই দায়টা দেবে ইসলামিস্টদের বিরুদ্ধে। এবং ইসলামোফোবিয়া যেটাকে বলা হচ্ছে, যে সেটাকে আমাদের বাংলাদেশে এই ফেসিবাদ কায়েমের জন্য হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। আমি যে কথাটা বলার জন্য এই কথাটা বললাম সেটা হলো যে যতগুলো ব্লগার হত্যা হয়েছে এগুলো তারা করেছে এবং এই প্রত্যেকটি মামলা পুনর্তদন্ত করে আগে যারা হয়রানি শিকার হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে এই মামলা থেকে বাদ দেওয়া এবং পুনর্তদন্তের মাধ্যমে ওই হাসিনা রেজিমের যারা যারা জড়িত আছে, হাসিনা সহ প্রত্যেকের বিরুদ্ধে মামলা অগ্রসর হওয়া উচিত এবং এটাই হবে ন্যায় বিচার। জি,
আসিফ নজরুল সহ গোয়েন্দা সংস্থা ডক্টর ইউনূস সরকার না, আসলে এই সরকারটা আসিফ নজরুল সরকার। আসিফ নজরুল সরকারকে বলবো যে 10 তারিখের ভেতরে যদি করা না হয়, তাহলে 10 তারিখের পরে দেশের যে কোনো পরিস্থিতির জন্য আপনারাই দেয়, আমাদের দায়টাই নেওয়ার দরকার না। আমরাও দায় নেবো না, আপনারা নিয়েন না। হাসিনা আসুক, ইন্ডিয়া আসুক, যে মনে চায় সে আসুক, আমাদের কোনো সমস্যা নেই। যেইভাবে দেশ চলছে, এই দেশের কোনো সাধারণ কোনো মানুষের কোনো লাভ হয় নাই। শুধু এখন নতুন করে কেউ জেলে যাচ্ছে না আমাদের লোকজন, শুধু এখন নতুন করে হয়তো আগের মতো সেই গুম খুন সেগুলো হচ্ছে না, মানুষ কথা বলতে পারছে, এতটুকু। এর বাইরে কোনো সাধারণ মানুষের কোনো একটা জায়গা যদি বলেন যে কোনো জায়গায় কোনো মানুষ কোনো পাচ্ছে, মানে সুবিধা পাচ্ছে, এটা পাচ্ছে না। যাই হোক, আমরা এই জায়গা থেকে বের হইতে চাই। এই দেশে এতগুলো মানুষ রক্ত দিয়েছে, তাদের রক্তের বিনিময়ে যে সুযোগটা এসেছে সেই সুযোগটা যেন হাতছাড়া না হয়, এটাই আমাদের সবার কাছে প্রত্যাশা থাকবে। আর আওয়ামী লীগের কাছে বলবো যে আওয়ামী লীগের ভাইরা দেখেন, আমরা এই যে মানুষগুলির কথা শুনলেন না, আমি দূর থেকে বসে ওনাদের বক্তব্যগুলো শুনলাম, আপনি শুনলেন, এরকম অসংখ্য আলেম, ছোট 6 মাসের বাচ্চা, তাকে সহ বাড়ির ভেতরে বোমা ঢুকিয়ে পুরো বাড়িটা উড়িয়ে দেওয়া হয়েছে। এটা এই দেশে ঘটেছে। বহু আলেম এখন পর্যন্ত তাদের, এই যে মহিবুল্লাহ ভাইয়ের কথা বলি, মহিবুল্লাহ ভাইয়ের মানে উনি যে ঘরে বসে কথা বলছে, ওনার অবস্থাটা দেখছেন। ওনার মতো এরকম যে আলেমরা বের হচ্ছে, সবার সাথেই তো বের হওয়ার পরে আল্লাহ আমাকে সেই সুযোগটা করে দিয়েছেন ওনাদের এইটাকে এইখানে মানে সম্পৃক্ত থাকার। বেশিরভাগই শুনছি কোনো ঘর বাড়িও নাই। এই এই যে মানুষের অভিশাপ, এই অভিশাপ নিতে পারবেন না। হুমকি দেন, আবার আসবেন, এইবার আইসা ছিঁড়া ফেলবেন, খায়া ফেলবেন, আপনি আইসা ছিঁড়া ফেলবেন, খায়া ফেলবেন, মানুষ ছাইড়া দিবে? আপনার মনে হয় এই যে ফেরাউন ছিল, ফেরাউন তো আপনারা বলেছেন ফেরাউন সারা জীবন থাকবে, হাসিনা থাকতে আর আওয়ামী লীগরে কেউ সরাইতে সরছে না। আল্লাহ চাইলে বেস্ট প্ল্যানার হচ্ছে সে। আল্লাহ চাইলে আবারও সরাবে, আবার আসবেন, এসে মারবেন, আবারও সরাবে, তারপরে কই যাবেন? আবারও এইভাবেই প্যাদানি খাবেন। সো এই হুমকি ধমকি দিয়া না দিয়া তওবা করেন। এই দেশের আলেমদের উপরে যে নির্যাতন আপনারা চালিয়েছেন, আপনারা শুধু রাজনীতি করেন নাই, সরাসরি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। অতএব ভাই, আমি 2 মিনিট কথা বলবো ভাই, আমরা শেষ করে দিব, একটু তাড়াতাড়ি বলেন, আপনাকে দিয়ে শেষ করি। জি, আমি সর্বশেষ এটাই বলতে চাচ্ছি, বাংলাদেশের প্রত্যেকটা জঙ্গি নাটকের নেরেটিভ কিন্তু তৈরি করে দিয়েছেন আমাদের সুশীল সমাজ, যেটাকে আমরা প্রথম আলো এবং ডেইলি স্টার, এটাই কিন্তু বাংলাদেশের সুশীল সমাজ, অন্য কেউ না। এই প্রথম আলো, ডেইলি স্টার, এই সমস্ত পত্রিকার যে সমস্ত লোকেরা আছে, যাদের মাথা হাতে চলে, তাদেরকে প্রত্যেককে এক একটা মানহানি মামলা দিয়ে, যতজনের নামে প্রথম আলোতে রিপোর্ট হয়েছে, ডেইলি স্টার রিপোর্ট হয়েছে, প্রত্যেক জনে প্রথম আলোর নামে ডেইলি স্টার একটা একটা করে মানহানি মামলা দেওয়া প্রয়োজন। মামলা দিয়ে তাদেরকে দেশ থেকে এরকম ভাবে নির্মূল করা প্রয়োজন, আগামী ভবিষ্যতে যাতে কেউ যাতে এরকম দেশের ভিতরে থেকে দেশের বিরুদ্ধে চক্রান্ত করবে এরকম যাতে কেউ সুযোগ না পায়। এবং আমি এই ব্যাপারে আপনাদেরকেও সতর্ক করে দিচ্ছি, আমাদের অন্যান্য যারা আছেন, যারা শুনতেছেন, যে দেখেন, বাংলাদেশের ভিতরে থেকে কেউ যদি দেশের বিরুদ্ধে কোনো প্রকার চক্রান্ত করে এবং ইন্ডিয়ার লেলিয়ে দেওয়া কুকুরদের মতো যদি কোনো কাজ করে থাকে এবং ইন্ডিয়াকে এখানে প্রচার প্রসার করার জন্য, স্থায়িত্ব করার জন্য কেউ কোনো কাজ করে থাকে, আমরা কিন্তু সর্বশেষ শক্তি দিয়ে কিন্তু তাদের ভিতরে লড়াই করবো। সেটা জামাত হোক, সেটা বিএনপি হোক, আমরা মার্চের 10 তারিখ পর্যন্ত সময় দিলাম। ডেইলি স্টার, প্রথম আলো এরপরে সময় পাবে না। 32 নম্বরে যেরকম সময় দিয়ে তারপরে যাওয়া হয়েছে না, ডেইলি স্টার, প্রথম আলোকে সামনে সময় দেওয়া হবে না, দেখবেন যে মাটিতে মিশে গিয়েছে। সো খুব সাবধান, এখনো নানান ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে এই প্রথম আলো, ডেইলি স্টার। তো আলেম সমাজের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা আজকে থেকে 1 মাস পরে আবার একটা আলোচনায় আসবো। সেই আলোচনাটা যেন শুধুই সরকারের প্রশংসা করে করার সুযোগ হয়, আমাদের যেন কোনো সমালোচনা করতে না হয়, কিংবা এমন কোনো পরিস্থিতি তৈরি করতে না হয় যে পরিস্থিতিতে সরকার বেকায়দায় পড়বে। সবার কাছে অনুরোধ থাকবে, সরকার, গোয়েন্দা সংস্থা, সবাইকে ভালো থাকেন। আমরা ইনশাআল্লাহ এখন যে গুম সেলগুলো এখনো প্রকার উন্মুক্ত করা হয়নি। গত কিছুদিন আমাদের কিছু ভাই এখানে গিয়ে র্যাবের 1 এর সামনে গিয়ে অবস্থান করেছিল। আমরা চাচ্ছি আগামী 10 তারিখের আগে প্রত্যেকটা গুম সেল উন্মুক্ত করে মানুষকে দেখানো হোক এবং গুম সেলের নির্যাতনে ভাই ধরেন মানে
ঢাকা শহর যদি হিসাব করা হয়, আপনাদের কতগুলো মাদ্রাসা আছে বলেন তো ভাই? ঢাকা শহর আমাদের প্রায় মানে ছোট বড় মিলে 25,000-এর উপরে মাদ্রাসা আছে। 32 নাম্বার ভাঙছে, কেউ ঠেকাইছে বলেন? তা তো নাই। আপনার মনে হয় যে আমি আর পিনাকি বলছি আর 32 নাম্বার ভেঙে গেছে? আপনার মনে হয়? জনগণ তবে যায় নাই? আপনারা এই অবশ্যই, বাংলাদেশের মানুষ করেছে এটা। বাংলাদেশের অবশ্যই। মানুষ করেছে। সেনাবাহিনী কি গুলি করেছে? সেনাবাহিনী তো এসেছিল, গুলি করেছে আপনাদের? না, ভাই র‍্যাবে যান না, কালকে যান না, সব উঠায় নিয়ে আসেন। দেখি র‍্যাবের কে গুলি করে আপনাদেরকে। ইনশাআল্লাহ এটাই হবে, এটাই হবে। হবে, কবে হবে? এটা এই সবকিছু আমাদের সোশ্যাল মিডিয়াতে বলে তারপরে করা লাগবে না তো। আপনারা যান না রে ভাই। আপনাদের তো সংগঠন আছে, বিশাল, বিশাল সংগঠন। করেন কি আপনারা? আপনি বিডিআর এ দেখেন না, বিডিআর এর কয়জন মানুষ? এই কয়েক হাজার মানুষের পরিবার, তারা কিন্তু আসে। তারা প্রতিটা শুনানিতে এখানে এসে তারা গ্যাদারিং করে। মিডিয়া সেটার খবর করে না, কারণ ক্যান্টনমেন্ট থেকে তো আবার নিষেধ করা আছে। আমি ছাড়া বিডিআর এর খবর আবার কেউ প্রচার করতে চায় না। তো তাদের তারপরে আসে। কিন্তু আপনাদের তো কোটি, কোটি মানুষ, লক্ষ না, কোটি, কোটি মানুষ। আপনি বলতেছেন এখন পর্যন্ত ওইখানে আছে। যান না, ভাঙা নিয়ে আসেন। দেখি র‍্যাব গুলি করুক আপনারে। আপনি জেলখানায় যান না, ইনশাআল্লাহ ভাঙা নিয়ে আসেন আপনার লোকজনরে। যান না কেন? আপনারা তো কিছুই করেন না এখন পর্যন্ত। আমাদের এখান থেকে এসে ১ মাস সময় দেয়া লাগবে কেন? আমাদের এখানে এসে আলোচনা করা লাগবে না। আপনাদের যাদের আমরা তো ভাই, সংগঠন নেই তাদের একটা আলাদা ব্যাপার। আমরা তো দেশের পরিস্থিতি যাতে কোন প্রকারের এই ঝামেলা না হয়, অস্থিতিশীল না হয়, এটার দিকে তাকে আমরা কিছু করতেছি না। কিন্তু সেটাকে তারা সম্মান দিতেছেন ঠিক উপদেষ্টারা। আছে, আমরা এবার সময় দিলাম ১ মাস। বাংলাদেশের আমার শ্রদ্ধেয় আলেম সমাজ, আপনারা আমাদের মাথার মুকুট। আপনারা এই দেশকে সেই গৌর গোবিন্দ থেকে আজকের অবস্থায় নিয়ে আসার পেছনে আপনাদের রক্ত গিয়েছে সবচাইতে বেশি। অতএব আমরা যেটা আপনাদের কাছে প্রত্যাশা করি যে ভেতরে যে আলেমরা আছে তাদেরকে সরানো, প্রথম আলো ডেইলি স্টারের ব্যাপারে খুব সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। ইনশাআল্লাহ। এটার জন্য আমি আপনাদের সাথে আছি। আমার মতো একজন অধমকে যদি আপনাদের সাথে রাখেন, আমি আপনাদের যেকোনো বিষয়, যেকোনো সময়, যেকোনো পরিস্থিতিতে আমার সর্বোচ্চ আর্থিক, শারীরিক যেইভাবে আপনাদের কাছে দিতে হয় আমি সেইভাবে দেয়ার জন্য প্রস্তুত আছি। ইনশাআল্লাহ। সবাইকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ।